ইজি বিজ্ঞান বইয়ের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি। তুলাকে প্রাকৃতিক পলিমার বলা হয় কেন? পলিমার পলিমার জিনিসটা কি সেটা বুঝলেই তুমি এটাও খুব সহজে বুঝে যাবে। অনেকগুলা ছোট অণু পরস্পর যুক্ত হয়ে বড় আকারের যে অণু তৈরি হয় তাকে পলিমার বলে। প্রাকৃতিক ও কৃত্রিম এই দুই ধরনের পলিমার রয়েছে। প্রাকৃতিক পলিমার শুধু প্রকৃতিতে পাওয়া যায়, যেমন পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার, তুলা ইত্যাদি। আবার কৃত্রিম পলিমার শিল্প কলকারখানা কৃত্রিমভাবে তৈরি হয়, যেমন মেলামাইন, রোজিন, ব্যাকেলাইট, পিভিসি, পলিথিন ইত্যাদি। তাই তুলাকে প্রাকৃতিক পলিমার বলা হয়। হ্যাঁ, আমরা তো জানি তুলা একটা প্রাকৃতিক জিনিস, আর ছোট ছোট অণু দিয়ে যদি এটা বড় অণু তৈরি করা হয় সেটাকে আমরা পলিমার বলে থাকি। তো তুলার ক্ষেত্রে এরকম ঘটে, এবং এটা যেহেতু প্রাকৃতিক বা ন্যাচারাল, এই জন্য এটাকে প্রাকৃতিক পলিমার বলা হয়। ব্যাকেলাইট কেন পলিমার বলা হয়, বা ব্যাকেলাইটকে পলিমার বলা হয় কেন? অনেকগুলো ছোট অণু পরস্পর যুক্ত হয়ে বড় আকারে যে অণু তৈরি করে তাকে পলিমার বলে। যেই ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে মনোমার। ব্যাকেলাইট তৈরি হয় তাকে বলা হয় মনোমার। ব্যাকেলাইট তৈরি হয় ফেনল ও ফর্মালডিহাইড নামের দুটি মনোমার থেকে। খেয়াল করে দেখো, এখানে এই যে ব্যাকেলাইট হচ্ছে তৈরি করে কি দিয়ে? ফেনল আর হচ্ছে ফর্মালডিহাইড দিয়ে। ফেনল আর ফর্মালডিহাইড মিলে ব্যাকেলাইট তৈরি হয়। তার মানে কি, এখানে ফেনল আর ফর্মালডিহাইডের অনেকগুলো ছোট ছোট অণু মিলে বড় ব্যাকেলাইটটা হচ্ছে তৈরি করা, মানে বড় অণু হিসেবে ব্যাকেলাইটটা তৈরি করা হয়। তো যেহেতু ছোট ছোট পরমাণুর সমন্বয় বা ছোট ছোট অণুর সমন্বয়ে একটা বড় অণু তৈরি করা হচ্ছে, এই জন্য বড়টাকে আমরা বলি হচ্ছে পলিমার, আর ছোটগুলোকে আমরা বলি হচ্ছে মনোমার। আচ্ছা, মেলামাইনকে কৃত্রিম পলিমার বলা হয় কেন? এটা এখন মোটামুটি তোমরা বুঝছো। এগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয় বলে হচ্ছে এদেরকে কৃত্রিম পলিমার বলা হয়। অনেকগুলো ছোট অণু পরস্পর যুক্ত হয়ে বড় আকারের যে অণু তৈরি হয় তাকে পলিমার বলে। প্রাকৃতিক ও কৃত্রিম এই দুই ধরনের পলিমার রয়েছে। পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার এইগুলো হলো প্রাকৃতিক পলিমার। অন্যদিকে মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট, পিভিসি, পলিথিন এগুলো হলো প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, শিল্প কারখানায় কৃত্রিমভাবে তৈরি করা হয়, তাই এরা হলো কৃত্রিম পলিমার। তাই মেলামাইনকে কৃত্রিম পলিমার বলা হয়ে থাকে। তারপরে ফ্রাইং প্যানের হাতল কৃত্রিম পলিমার ব্যাখ্যা করো। আমরা যে বাসায় রান্না করার জন্য ফ্রাইং প্যান ব্যবহার করা হয়, এর যে হাতলটা, সে হাতলটা হচ্ছে কৃত্রিম পলিমার কেন? অনেকগুলো ছোট অণু পরস্পর যুক্ত হয়ে বড় আকারে যে অণু তৈরি হয় তাকে পলিমার বলে। প্রাকৃতিতে দুই ধরনের পলিমার রয়েছে যেগুলো আমরা আলোচনা করলাম। যা তো ফ্রাইং প্যানের হাতলে ব্যাকেলাইট ব্যবহৃত হয়, যা ফেনল ও ফর্মালডিহাইড নামে দুটি মনোমার থেকে তৈরি, তাই ফ্রাইং প্যানের হাতল কৃত্রিম পলিমার। মানে একই আলোচনা আমরা অনেকবার বলছি, বা এই যে প্রশ্নটা, ফ্রাইং প্যানের যে হাতল, এইটা হচ্ছে কি দিয়ে তৈরি করা হয়? এটা হচ্ছে ব্যাকেলাইট দিয়ে তৈরি করা হয়। আমরা একটু আগেই দেখে আসছিলাম যে ব্যাকেলাইট কেন একটা কৃত্রিম পলিমার। আর এটাকে পলিমারই বা বলা হয় কেন? পলিমার বলা হয় কারণ হচ্ছে এইটা ফেনল আর ফর্মালডিহাইড দিয়ে তৈরি হয়। ফেনল আর ফর্মালডিহাইডের অনেকগুলা অণু মিলে ব্যাকেলাইট তৈরি হয়। রেশমকে তন্তুর রানী বলা হয় কেন? রেশমের প্রধান গুণ হচ্ছে এর সৌন্দর্য। প্রায় 3 শতাধিক রঙের রেশম পাওয়া যায়। রেশম মূলত ফাইব্রোন নামের এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। প্রাকৃতিক প্রাণীতন্তুর মধ্যে রেশম সবচেয়ে শক্ত এবং দীর্ঘ। বিলাসবহুল বস্ত্র তৈরিতে রেশম তন্তু ব্যবহৃত হয়। রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ, এবং খুবই অল্প জায়গায় রেশমি বা সিল্কের কাপড় রাখা যায়। এইরকম নানা গুণের জন্য রেশমকে তন্তুর রানী বলা হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখলে হয়ে যাবে। প্রধান গুণ হচ্ছে কি? এর সৌন্দর্য। এতে প্রায় 3 শতাধিক হচ্ছে যে রং রয়েছে। তারপরে হচ্ছে প্রাকৃতিক প্রাণীজ যে তন্তুগুলো আছে এর মধ্যে সবচেয়ে শক্ত এবং দীর্ঘ হচ্ছে রেশম। বিলাসবহুল বস্ত্র তৈরিতে রেশম ব্যবহৃত হয়। রেশম হালকা হয়, উষ্ণ হয়, এবং খুব অল্প জায়গায় এটাকে রাখা যায়, এবং এটা খুব কমফোর্টেবল। এই সমস্ত গুণের কারণেই রেশমকে হচ্ছে কি বলা হয়? তন্তুর রানী বলা হয়ে থাকে। শীতের দিনের পশমের কাপড় পরিধান করা হয় কেন? এটা তোমরা সবাই জানো যে পশমের কাপড় কি হয়। পশমের কাপড় হচ্ছে তাপ কুপরিবাহী হয়। তো আমার শীতকালে যেটা ঘটে, আমার শরীরের ভেতরের তাপ যাতে বাহিরে না যেতে পারে সেটা আমাকে আটকাতে হয়। তো এই যাতে ভেতরের তাপ বাহিরে যেতে না পারে, এই জন্য আমরা কি করি? আমরা হচ্ছে মূলত পশমের কাপড় পরিধান করে থাকি। তারপরে ভিকুনা বলতে কি বোঝায়? ভিকুনা হলো ক্যারাটিন দিয়ে গঠিত পশম তন্তু। মানুষের চুল ও নখে যে প্রোটিন থাকে, অর্থাৎ ক্যারোটিন, সেটি দিয়ে গঠিত পশম তন্তুর মধ্যে ভিকুনা, আলপাকা, মোহের, কাশ্মীর ইত্যাদি উল্লেখযোগ্য। ডেক্রন কি ধরনের তন্তু? ডেক্রন এক ধরনের কৃত্রিম তন্তু।
প্রাকৃতিক ও কৃত্রিম দুই ধরনের তন্তু রয়েছে। তো তুলা, পাট, তারপরে লেনন, রেশম, পশম, উল, সিল্ক ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক তন্তু। অন্যদিকে পলিস্টার, রেয়ন, ডেক্রন, নাইলন ইত্যাদি বিভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়া দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়, তাই এগুলোকে হচ্ছে কৃত্রিম তন্তু বলা হয়ে থাকে। মানে ডেক্রনকে কৃত্রিম ভাবে তৈরি করা হয় বলে এটাকে কৃত্রিম তন্তু বলা হয়ে থাকে। সুতি কাপড়ে ময়শ্চারাইজার করা হয় কেন? সুতি কাপড় আপাত দৃষ্টিতে তেমন উজ্জ্বল নয়, তবে ময়শ্চারাইজারের মাধ্যমে এক উজ্জ্বল ও চকচকে করে তোলা যায়, তাই সুতি কাপড়কে উজ্জ্বল ও চকচকে করে তোলার জন্য ময়শ্চারাইজেশন করা হয়ে থাকে। কেন? শুধুমাত্র উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য। কার্ডিং ও কম্বিং বলতে কি বোঝানো হয়ে থাকে? সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কার্ডিং ও কম্বিং। তুলা, তারপর হচ্ছে লিনেন, পশম এসব তন্তুর বেলায় এই ধাপটি প্রয়োগ করা হয়। তন্তুর বৈশিষ্ট্য ও দৈর্ঘ্য অনুযায়ী কার্ডিং এবং কম্বিং এর কাছে ব্যবহৃত যন্ত্র ঠিক করা হয়। এই প্রক্রিয়ায় ব্যবহার অনুপযোগী অতি ছোট তন্তু বাদ দেওয়া হয় এবং ধুলাবালি বা ময়লার কণা থাকলে সেগুলো দূর করা হয়। কোনো কোনো ক্ষেত্রে শুধু কার্ডিং করলেই চলে, তবে মিহি, মসৃণ ও সরু সুতা তৈরি করতে হলে কম্বিং দরকার হয়ে পড়ে। কম্বিং মানে হচ্ছে চিরুনি দেওয়া। হ্যাঁ, চিরুনি দিয়ে হচ্ছে যে ময়লা টয়লা আলাদা করে ফেলা, তারপরে হচ্ছে যে ছোট ছোট হচ্ছে তন্তুগুলো আছে সেগুলোকে সরিয়ে ফেলার জন্য হচ্ছে কম্বিং করা হয়ে থাকে। আর এই কম্বিং করার জন্য সাজানোটাই মূলত হচ্ছে কার্ডিং। ক্যারোটিন দিয়ে তৈরি পোশাক কোন ঋতুর জন্য উপযোগী? ক্যারোটিন দিয়ে পশম তন্তু তৈরি করা হয়, তাই ক্যারোটিন দিয়ে তৈরি পোশাক শীতকালের জন্য উপযোগী। মানে ক্যারোটিন দিয়ে কোন ধরনের পোশাক তৈরি করা হয়? ক্যারোটিন দিয়ে মূলত হচ্ছে আমাদের পশম তন্তু, ক্যারোটিন দিয়ে পশম তন্তু তৈরি হয়, তাই এইটা দিয়ে যে পোশাকগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে পশমের হয়ে থাকবে বা উলের হয়ে থাকবে। এগুলো কি করে? কুপরিবাহী। এখন তাপ কুপরিবাহী যেই জামা সেটা কোন সময় পরা উচিত? সেটা শীতকালে পরা উচিত। এই জন্য ক্যারোটিন দিয়ে তৈরি পোশাক শীতের ঋতুতে পরা উচিত। তারপরে নাইলন কৃত্রিম তন্তু ব্যাখ্যা করো। কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মধ্যে নাইলন সর্বপ্রধান। যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি হয় তারাই হলো নন সেলুলোজিক তন্তু। সাধারণত অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি করা হয়ে থাকে। তুলার ব্লেন্ডিং এবং মিক্সিং করা হয় কেন? একই মানের সুতা তৈরির জন্য তুলার ব্লেন্ডিং এবং মিক্সিং করা হয়। গুণে এবং মানে ঠিক একই রকম তুলা সবসময় পাওয়া সম্ভব হয় না। বিভিন্ন রকম তুলার মিশ্রণ না করলে এক এক সময় এক এক রকম সুতা তৈরি হবে, কখনো ভালো কখনো মন্দ, অর্থাৎ সুতার মান এক হবে না। এছাড়া বিভিন্ন রকম তুলা মিশিয়ে সুতা তৈরি করলে উৎপাদন খরচও কম হয়। এই সকল কারণে তুলার ব্লেন্ডিং এবং মিক্সিং করা হয়ে থাকে। তারপর হচ্ছে পশুর লোমের তৈরি পোশাক শীতকালে ব্যবহার করা হয় কেন? কারণ পশুর লোমের যে পোশাক হয় সেটা হচ্ছে উলের পোশাক। তো এই উলের পোশাকে পশমের তন্তুর মাঝে বাতাস আটকে থাকে। এই বাতাস কি করে? তাপ কুপরিবাহী হওয়ার কারণে আমাদের শরীরের ভেতরে তাপ বাহিরে আসতে পারে না বা বাহিরের তাপ ভেতরে যেতে পারে না, যার ফলে আমাদের শরীর গরম থাকে বা ভেতরে তাপ আটকানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি শীতকালে। আচ্ছা, কৃত্রিম তন্তু ও প্রাকৃতিক তন্তুর মধ্যে দুটি পার্থক্য লেখো। কৃত্রিম তন্তু শিল্প কারখানায় বিভিন্ন রাসায়নিক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, আর প্রাকৃতিক তন্তু উদ্ভিদ, প্রাণী ও খনিজ উৎস থেকে সংগ্রহ করা হয়। বেশিরভাগ কৃত্রিম তন্তু প্লাস্টিকের তৈরি। প্রাকৃতিক তন্তু বিভিন্ন প্রাণীর পশম বা উল বা উদ্ভিজ্জ ফল, ছাল বা বাকল থেকে তৈরি করা হয়। যেমন হচ্ছে এই যে ভেড়ার হচ্ছে যেই পশম আমরা ব্যবহার করি, তারপরে হচ্ছে আমরা পাটের যেই ছাল ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে প্রাকৃতিক। সুতি বস্ত্র বলতে কি বোঝায়? সুতি বস্ত্র বলতে সুতি সুতা থেকে তৈরি বস্ত্রকে বোঝায়। সুতি সুতার তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা কম। সুতি বস্ত্র টেকসই হয়। আপাত দৃষ্টিতে সুতি তেমন উজ্জ্বল নয়, তবে ময়শ্চারাইজেশনের মাধ্যমে একে উজ্জ্বল ও চকচকে করে তোলা হয়। সুতি বস্ত্রের একটি প্রধান সীমাবদ্ধতা হচ্ছে এটি সংকুচিত হয়ে যায়, মানে ভাঁজ হয়ে যায়, বারবার আয়রন করতে হয়। নাইলনকে কেন নন সেলুলোজিক কৃত্রিম তন্তু বলা হয়ে থাকে? মানে হচ্ছে যেই সমস্ত তন্তু কৃত্রিমভাবে বা শিল্প কলকারখানায় তৈরি করা হয় তাদেরকে আমরা কৃত্রিম বলে থাকি, আর যেগুলো সেলুলোজ থেকে না রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়ে থাকে তাদেরকে হচ্ছে আমরা নন সেলুলোজিক বলে থাকি। তো নন সেলুলোজিক কৃত্রিম মানে হচ্ছে যেই সমস্ত তন্তু শিল্প কলকারখানায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে থাকে তাদেরকে নন সেলুলোজিক কৃত্রিম তন্তু বলা হয়ে থাকে। যেমন হচ্ছে নাইলন। সাধারণত অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি করা হয়ে থাকে। কি কি? অ্যাডিপিক অ্যাসিড এবং হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এবং হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড দিয়ে নাইলনকে তৈরি করা হয়ে থাকে।
আচ্ছা, পাট গাছ 10-15 দিন পানিতে ডুবিয়ে রাখা হয় কেন? সহজে পাট গাছ থেকে আঁশ সংগ্রহের জন্য গাছকে 10-15 দিন পানিতে ডুবিয়ে রাখা হয়। পাট গাছ থেকে পাতা ঝরানোর পর গাছগুলো একসাথে আঁটি বেঁধে 10-15 দিন পানিতে ডুবিয়ে পচানো হয়। পচে গেলে খুব সহজে গাছ থেকে আঁশ বা তন্তু আলাদা করা হয়, তাই পাট গাছকে 10-15 দিন পানিতে ডুবিয়ে রাখা হয়। মানে আমিও ছোটবেলায় একবার এরকমটা করেছিলাম, আমাদের একবার পাট চাষ করেছিল। তো এইটা যারা হচ্ছে পাট চাষের সাথে সম্পৃক্ত বা হচ্ছে যারা দেখো তারা হচ্ছে যে মোটামুটি জানো এটা কি করা হয়, যে পাট গাছ কাটা হয়, কাটার পর হচ্ছে পাতা ঝাড়ানো হয়, ঝাড়ানোর পরে হচ্ছে ডোবার মধ্যে আটি বেঁধে বেঁধে এগুলোকে ডুবিয়ে রাখা হয়। ডুবিয়ে রাখলে কি এটা পচে যায়, পচে গেলে ছালগুলো খুব সহজেই তুলে ফেলা যায়। তারপর তুলে ফেলার পর সেগুলোকে রোদে শুকিয়ে সুন্দর করে যদি তোমার কম্বিং করা হয়ে থাকে, সেখানে সুন্দর একটা আস্তরণ তৈরি হয়। তারপর সেখান থেকে হচ্ছে আমরা সুতাগুলো তৈরি করতে পারি। তো এই জন্য মূলত হচ্ছে 10-15 দিন কি করা হয়, পানিতে ভিজিয়ে পচানো হয় যাতে ছাল সহজে তোলা যায়। পানির পাইপ কি ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়? পানির পাইপ থার্মোপ্লাস্টিক দিয়ে তৈরি। এসব প্লাস্টিক তাপ দিলে নরম হয়ে যায় এবং গলিত প্লাস্টিক ঠান্ডা করলে শক্ত হয়ে যায়। এইভাবে যতবার এদেরকে তাপ দেওয়া হয় এরা নরম হয়, ঠান্ডা করলে শক্ত হয়। এগুলোকে থার্মোপ্লাস্টিক বলে। থার্মোপ্লাস্টিক রাবার ব্যবহার করা যায় এবং ভিন্ন ভিন্ন আকৃতি দেয়া যায়। মানে তাপ দিলে গলে যাবে, ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে, এরকম প্লাস্টিকে থার্মোপ্লাস্টিক বলা হয়। আর থার্মোপ্লাস্টিক দিয়েই মূলত হচ্ছে পানির পাইপ তৈরি করা হয়। ব্যাকেলাইট কেন থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং প্লাস্টিক্স বলা হয়? যে সকল প্লাস্টিককে তাপ দিলে নরম হয় না বরং পুড়ে শক্ত হয়ে যায়, একেবারে বেশি ছাঁচে ফেলে নির্দিষ্ট আকার দেওয়া যায় না, সে সকল প্লাস্টিককে থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়। ব্র্যাকেলাইটও তাপ হয় না বরং পুড়ে শক্ত হয়ে যায় এবং একে একবারে বেশি আকৃতি দেওয়া যায় না, তাই ব্র্যাকেলাইট থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়। আমরা এখানে দুইটা প্লাস্টিকের কথা বললাম, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক্স হচ্ছে যাই তাপ দিলে গলে যাবে, গলার পর ঠান্ডা করলে আবার হচ্ছে এটা কি হয়ে যাবে, শক্ত হবে। আর একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক, যেটাকে তাপ দিয়ে সহজে গলানো যাবে না। আচ্ছা, তারপরে রাবার প্লাস্টিকের মতো অপচনশীল নয়, ব্যাখ্যা করো। প্লাস্টিক অপচনশীল পদার্থ। অপচনশীল মানে হচ্ছে এটা সহজে পচতে চায় না, এটি দীর্ঘদিন মাটিতে বা পানিতে পড়ে থাকলেও পচে না। কিন্তু রাবার পচনশীল পদার্থ। এটি এটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তারপরে ওজন গ্যাস ও প্রাকৃতিক রাবারের সাথে বিক্রিয়া করে, যার ফলে রাবার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, নষ্ট হয়ে যায়। তার আবার প্লাস্টিকের মতো অপচনশীল না। মানে রাবারের কোনো জিনিস হচ্ছে তুমি যদি কোথাও রেখে দাও, বাহিরে কোথাও রেখে দাও, দেখবে একটা সময় এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা ছিঁড়ে যাবে। রাবার যারা ব্যবহার করেছো, বিভিন্ন জায়গায় রাবার দিয়ে অনেক সময় গিট দেওয়া হয়ে থাকে, তো এগুলো অনেক সময় হচ্ছে কি হয় যে এভাবে বিভিন্ন কিছুর সাথে বিক্রিয়া করে এক সময় ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো এই জন্য হচ্ছে এটা কি পচনশীল, এটা নষ্ট হয়। কিন্তু প্লাস্টিক কি, প্লাস্টিক অপচনশীল, সে মাটির মধ্যে ফেলে দাও, সে তুমি 50 বছর পরে তাকায় দেখবে সে তোমার দিকে এরকম গ্যাট করে তাকায় আছে। তো এটা প্লাস্টিক হচ্ছে অপচনশীল, রাবার হচ্ছে পচনশীল। কারণ রাবার হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ওজনের সাথে বিক্রিয়া করে। রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় কেন, এটা একটু আগেই উপরে ব্যাখ্যা করলাম। তারপরে হচ্ছে পলিথিন, পিভিসি পাইপ, এগুলো থার্মোপ্লাস্টিক্স বলা হয় কেন? আমরা একটু আগেই বললাম থার্মোপ্লাস্টিক্স মানে কি, যে সকল প্লাস্টিককে তাপ দিয়ে গলানো যায়, আবার গলানোর পর সেগুলা ঠান্ডা করে আবার শক্ত করা যায় এবং বিভিন্ন ছাঁচে ফেলে বিভিন্ন আকৃতি দেওয়া যায়। তো পলিথিন, পিভিসি পাইপ, এগুলো থার্মোপ্লাস্টিক, কারণ এই প্লাস্টিকগুলোকে হচ্ছে গলানো যায়, আবার ঠান্ডা করলে শক্ত হয় এবং বিভিন্ন ছাঁচে ফেলে এদেরকে বিভিন্ন আকৃতি দেওয়া যায়। তারপরে মেলামাইনকে থার্মোসেটিং প্লাস্টিক বলা হয় কেন? মেলামাইন থার্মোসেটিং প্লাস্টিক মানে কি, যে প্লাস্টিককে গলানো যায় না, তাপ দিয়ে গলানো যায় না, বরং তাপ দিলে এটা পুড়ে যায়, আবার এটাকে হচ্ছে বিভিন্ন ছাঁচে ফেলা যায় না। এই জন্য এই সমস্ত প্লাস্টিককে আমরা হচ্ছে কি বলা হয়, থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়। মেলামাইনকে সেম এরকম থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়ে থাকে। তুমি বাসায় দেখবা রাবারের একটা জিনিসকে, ধরো রাবারের স্কেল পাওয়া যায় না, এটা একটু তাপ দাও দেখবে যেটা নরম হয়ে গেছে, এটা টান দিলে একটু হচ্ছে এরকম, কিন্তু এটা মেলামাইনের প্লেটে তাপ দাও দেখবে যেটা পুড়ে গেছে। তো মেলামাইনটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক, আর রাবারটা হচ্ছে পলিথিন বা পিভিসি পাইপ যেগুলো আছে, এগুলো হচ্ছে যে কি থার্মোপ্লাস্টিক। প্লাস্টিকের জগ থার্মোপ্লাস্টিক্স কেন, একটু আগে হচ্ছে ব্যাখ্যা করলাম। এরপর হচ্ছে থার্মোপ্লাস্টিক কি, থার্মোপ্লাস্টিক একই কথা, যেই সমস্ত প্লাস্টিকে তাপ দিয়ে গলানো যায়, ঠান্ডা করলে আবার শক্ত হয়ে যায়, তাদেরকে আমরা থার্মোপ্লাস্টিক বলে থাকি। তো এবং এদেরকে হচ্ছে যে বিভিন্ন ছাঁচে ফেলে বিভিন্ন রকম আকৃতি দেওয়া যায়। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ইজি সায়েন্স বই থেকে আমরা এগুলো আলোচনা করছি, তোমরা যারা ইজি সায়েন্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।